ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মজলিস। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা ও প্রাসঙ্গিক বিষয়। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন মাহমুদা হাবিবা, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল এবং সদস্য বিএনপি মিডিয়া সেল, এবং তার পাশে আছেন উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এম সালাউদ্দিন চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে কমিশন। র্যাব বিলুপ্তির সুপারিশ, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাজধানীর মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বদ্ধভূমিতে মানুষের ঢল। বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ করতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। গণহত্যা করে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। দেশ গড়ার সুযোগ নষ্ট না করতে আইন উপদেষ্টার আহ্বান। সরকার গণমাধ্যমে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং বাংলাদেশ ভারত সম্পর্ক হবে সম্মানের ভিত্তিতে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতের, রাজশাহীতে সার্জিস। শিরোনাম দেখছিলাম, এবার আলোচনায় ফিরতে চাই। আজ আমরা কথা বলবো গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা ও প্রাসঙ্গিক বিষয়। প্রথমেই যেতে চাই মাহমুদা হাবিবা আপনার কাছে। আজ গুম সংক্রান্ত তদন্ত কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা প্রমাণ পাওয়া গেছে, সাবেক প্রধানমন্ত্রী। এ বিষয়ে আপনার মত কি? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের সমস্ত দর্শকদের। আজকে আমরা পার করলাম 14ই ডিসেম্বর, বুদ্ধিজীবী হত্যা দিবস। আমি তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, মানবাধিকার লঙ্ঘনের যে মানবাধিকার লঙ্ঘনে যতগুলো অপরাধ আছে, তার মধ্যে গুম হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এবং বাংলাদেশে গত 17-18 বছরে গুমের সংস্কৃতিটা এমন জায়গায় পৌঁছেছিল যে এটা নিয়ে বলার আসলে আর নতুন করে বলার কোনো সুযোগ নাই। আপনি যদি সম্ভবত 1-1.5 সপ্তাহ আগে একটা রিপোর্ট এসেছিল যে গুম হয়েছিলেন 650-র বেশি মানুষ। তাদের মধ্যে একটা সুনির্দিষ্ট সংখ্যক ব্যক্তির লাশ পাওয়া গেছে, মানে ঠিকানা খুঁজে পাওয়া গেছে, কিন্তু বাকিদের কারোরই কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এবং এই গুমের শিকার অধিকাংশই হচ্ছে রাজনীতি করার কারণে তারা গুম হয়েছেন। মূলত বিএনপি এবং কিছু জামাতের সদস্য আছেন যারা এই গুমের তালিকায় আছেন। গুমের সমস্যাটা হচ্ছে যে আপনি একটা পরিবার যখন কাউকে হারায়, রাজনীতি করা এদেশে এত বড় অপরাধ ছিল গত 17-18 বছর জুড়ে, যে শুধু রাজনৈতিক কারণেই এখানে আপনার বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট হয়েছে, বহু কিছু ঘটেছে। কিন্তু গুমের ক্ষেত্রে যেটা হয়েছে, সাদা পোশাকে তুলে নিয়ে গেছে এবং তাদেরকে আর কখনো ফিরে পাওয়া যায়নি। এদের একটা অংশ কিন্তু ফেরত এসেছে পরে, কিন্তু আমরা অনেককেই ফেরত পেয়েছি এবং আমরা জানি কতখানি লোমহর্ষক অভিজ্ঞতা। আমি নিজেও 2018 সালের 9ই জুন আমাকে র্যাব 4 থেকে তুলে নিয়ে যাওয়া হয়। যেই রিপোর্টটা এসেছে আপনি এটা দেখেন, এখানে ওনারা কাজ করছিলেন অলমোস্ট 1550-1600 কেস নিয়ে। তার মধ্যে কেবল 700 কতটা কেস তারা পর্যালোচনা করতে পেরেছেন এবং সেইটার উপর ভিত্তিতে তারা যেটা দিয়েছেন, যেটা একটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গুমটা এটা রাষ্ট্রযন্ত্রের যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবগুলো ইউনিটকেই কোনো না কোনোভাবে ব্যবহার করে এটা এমনভাবে জড়িয়ে গুমটা করা হয়, যেমন আমার নিজের অভিজ্ঞতা 2 মিনিট সময় পেলে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমি চিটাগাংয়ে ছিলাম, ওইটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনের সময়, জুন মাস 2018 সাল। এবং আমাকে কেউ বলেছিলেন যে ওই সময় প্রভাবশালী কোনো এক মন্ত্রী আমাদের রাজশাহী অঞ্চলের, যিনি এখন পালিয়ে আছেন, তখন ওনার ফেসবুক থেকে প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছিল যে এনাদেরকে ধরা হোক। কারণ ওইটাও যে ছাত্রদের একটা সক্রিয় কিংবা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, ওই সরকার কিন্তু ওটা মানতে রাজি ছিল না। তারা সামহাও এটাকে একটা পলিটিক্যাল কালার দেওয়ার জন্য মরিয়া ছিল। যাই হোক, আমি ফিরে আসছিলাম দাউদকান্দি, যেখানে আপনার প্রথম টোল চিটাং থেকে ফিরে আসার পথে, ওই টোলে অ্যাটলিস্ট 12 থেকে 15 জন মানুষ গাড়ি থামালো। আমার সাথে আমার হাজব্যান্ড ছিলেন
এবং আপনাকে আমি একটা জিনিস বলি, গুমের সবচেয়ে ভয়ঙ্কর সাইডটা আপনাকে বলি, আপনি একেবারে নোবডি, আপনি সিম্পলি নোবডি, মানে আপনাকে যখন পিক করছে তখন কোনো ওয়ারেন্ট বা কিছু সরাসরি আর্মড লোক সিভিল ড্রেসে। আমি কিন্তু সচেতন নাগরিক এবং আমরা কিন্তু সমাজের সেই শ্রেণীর মানুষ যারা যুদ্ধ করছি দেশে মানুষের অধিকারের জন্য। তার মানে হচ্ছে আমরা কিন্তু লোয়ার এন্ড থেকে একটু আপার এন্ডের মানুষ। আমাদের মতো মানুষদের কোনো প্রশ্ন ছাড়াই আমাদেরকে স্বামী স্ত্রীকে দুজনকে তুলে নিয়ে যাওয়া হলো এবং এই টোটাল প্রসেসে দফায় ডিফারেন্ট স্টেজে অন্তত 60 থেকে 70 জন মানুষ ইনভলভ ছিলেন এবং সেট করে গাড়ি, 4 সেট করে গাড়ি, এইভাবে 3 দফা গাড়ি, 12টা গাড়ি ব্যবহৃত হয়েছে। ফলে সমস্যা কি জানেন, এই যে আপনার যাচাই বাছাইগুলো হচ্ছে না, ওনারা কিন্তু ট্র্যাক করতে যে আটকে যাচ্ছেন, এটা কিন্তু টাফ ট্র্যাক করা। কিন্তু সম্পৃক্ততা পাওয়া গেছে মানে হয়েছে কি, এখানে ওই যে আপনার দুইজনের নাম আপনি দেখেন এসেছে, আপনার যে জিয়াউদ্দিন বলে একজন, আরেকজন হচ্ছে ওই যে তারেক সাহেব, ওই যে জেনারেল তারেক, এর বাইরেও মনিরুল সাহেব এবং আরও কয়েকজন। ওই সময় আমাকে যখন তোলা হয় তখন বেনজির হচ্ছেন র্যাবের প্রধান। এই যে তুলে নিয়ে যাওয়া হলো, তারপরে একদম ট্রেসলেস হয়ে গেলাম। মানে ট্রেসলেস মানে আমার দল থেকে, আমার পরিবার আমাকে না পাওয়ার পরে তারা তো স্বাভাবিকভাবে খোঁজাখুঁজি শুরু করেছে। আমাদের সম্মানিত মহাসচিব যখন ফোন দিলেন তখন র্যাবের ডিজি স্বাভাবিকভাবেই প্রথমেই আমরা যখন ধরে নেই যে পাওয়া যায় না, একটা সার্টেন টাইম পরে ওনারা ধরে নেওয়া হয় যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য সব বাহিনীর পাশাপাশি যখন র্যাবকে ফোন দেওয়া হলো তারা খুব সবিনয় জানালেন না এরকম কাউকে তুলে নেওয়া হয়নি। এনিওয়ে আমি ফেরত এসেছি, আমি ভাগ্যবান। আমার মতো অনেকে ফেরত এসেছেন, কেউ 3 মাস পরে, কেউ 6 মাস পরে, কেউ আপনার 8 বছর 9 বছর পরে। তো 2টা কেস আমাদের সামনে আছেই, ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং ব্যারিস্টার আরমান। এই যে গুমের সাথে গুম যেটা হয়, এটা আমার কথা যদি আপনি ধরেন, আমি কিন্তু যথেষ্ট সাহসী একজন মানুষ। গুম থেকে ফিরে আসার পরে আমি এবং আমার পরিবার কিন্তু একেবারে প্রচণ্ড রকম মানে ভীত সন্ত্রস্ত থাকতাম ওই সময়টায়। ভয়ের সংস্কৃতি বলে একটা বই আছে আলী রিয়াজের, এবং এটা একটা কমন কথা। আপনি যখন ভয়টা সমাজে ছড়িয়ে দিতে পারবেন তখন আপনার জন্য অনেক অপরাধ করাটা সহজ হয়ে যাবে, আপনার অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর কেউ থাকবে না। গুমটা এই উদ্দেশ্যেই করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, ইলিয়াস আলীর মতো নেতা, উনি একেবারে প্রথম শ্রেণীর নেতা বিএনপির। অনেক কথা আজকাল শুনি, অনেকে অনেক কিছু বিএনপিকে নিয়ে বলে, বিএনপির সময় লাঠিচার্জ হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে, অ্যারেস্ট করে রেখেছে। আপনি চিন্তা করতে পারেন বিএনপির সময় কোনো গুমের ঘটনা আছে? কোনো রাজনৈতিক নেতা, সাধারণ রাজনৈতিক সদস্য, আওয়ামী লীগের কোনো সদস্য আওয়ামী লীগ হওয়ার জন্য গুম হয়েছে? না। কিন্তু বিএনপির আপনি দেখেন চৌধুরী আলম, ইলিয়াস আলী কথায় ধরেন, উনি তো প্রথম শ্রেণীর নেতা, উনি তো আবার টপ টিয়ার লিডার, তাকে তার ড্রাইভার সহ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে কি অসম্ভব কথা যে একটা দেশে আপনি তুলে নিয়ে আজ পর্যন্ত পরিবারের কাছে ফিরে আসেন, ওই পরিবার এটা বলতে পর্যন্ত পারছেন না যে এই ভদ্রলোক আসলে বেঁচে আছেন কি না। ওনারা এটা স্বাভাবিক, যিনি মারা গেছেন তার একটা ফ্যাক্টের সাথে মানুষ ডিল করে ফেলে যে না মারা গেছেন, ঠিক আছে মেনে নিয়েছি, ওটাও অন্যায়, হত্যাও গ্রহণযোগ্য না। কিন্তু আপনি যে ঝুলিয়ে রেখেছেন এই পরিবারটা, এটা ট্রমার মধ্যে। যিনি ফিরে আসেন গুম থেকে তার কথা বাদ দেন আপনি, আমি ফিরে যাই পরিবারটার কাছে। তারা কি জীবনযাপন করে, তারা কোন ধরনের, তারা পাগলের মতো দৌড়ায়, একটা ইনফরমেশন পাগলের মতো দৌড়ায়, যেখানে যে খবর দিচ্ছে সেখানে পাগলের মতো দৌড়ায়। এই অধিকার কারণেই তো কোনো রাষ্ট্র রাখেন এর অধিকার। এই গুম সরাসরি সবসময় মানে বিগত সরকারের প্রধান এবং তার সহযোগিতার নির্দেশনায় হয়েছে। এবং শুধু এত সরলও না কিন্তু অঙ্কটা, এখানে কিন্তু এই সরকারকে টিকিয়ে রাখার জন্য পার্শ্ববর্তী দেশেরও কিন্তু সরাসরি ইনভলভমেন্ট তখনও ছিল এবং এখনও আপনারা দেখছেন। কাজে এটা ধরে নিতেই পারি যে প্ল্যানিংগুলো, এই যে লোকগুলো কাজে ইনভলভ ছিলেন, এই পরিকল্পনাগুলো কিন্তু কাকে কাকে তুলতে হবে। আপনি খেয়াল করে দেখেন ওই সময় যে যেই ভয়েসগুলো খুব ভোকাল ছিল প্রতিবেশী দেশের আগ্রাসনের বিরুদ্ধে, তারাই তো নাই। জেলে মারা গেলেন নাসিরউদ্দিন পিন্টু, তুলে নিয়ে যাওয়া হলো ইলিয়াস আলীকে, একের পর এক। আপনি যদি আমরা লিস্ট করতে যাই, লিস্ট কিন্তু অনেক বড়। এখন গুম নিয়ে গুম কমিশন যেটা বলেছেন, র্যাব বিলুপ্তির একটা প্রস্তাবনা দিয়েছেন। গতকালকে বোধহয় দেখলাম যে র্যাবের বর্তমান যিনি ডিজি, উনি এক ক্ষমা প্রার্থনা করেছেন। আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনি জানেন যে আসলে কোনো কিছু দিয়ে কি রাষ্ট্র ফিরিয়ে দিতে পারবে এই সময়টা? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, একটা কথা আপনাকে বলি যে এই অপরাধগুলো বারবার বিভিন্ন চেহারায় ফেরত আসবে। এই অপরাধ করে বের হয়ে যাওয়ার কোনো সাধ্য না। এইভাবে যদি প্রয়োজন হয় আরও অধিকতর তদন্ত, যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক কোনো মানে ইনভেস্টিগেটিং টিমকে দরকার হয়, যা যা দরকার করে প্রতিটা গুমের সঠিক বিচার হওয়া দরকার, হওয়া উচিত। এবং প্রত্যেকে সংশ্লিষ্ট, সেটা 70 জন হোক, 700 হোক, 2000 হোক। আপনি যদি হিসাব করেন, আপনাকে এবার সত্যি কথা বলি, গুমের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষের চাকরি গেছে আমরা জানি, কিছু মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু প্রকৃত অপরাধীর সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। এবং আপনি জানেন, আমি যখন র্যাব 4-এ ছিলাম, একটা জিনিস আপনাকে বলি, দে আর সো ইউজ টু উইথ পিপল, যে কিচ্ছু আসে যায় না, যে তার এত সহজ ছিল বিষয়টাই যে আপনি যদি ফিরে যেতে পারেন ওটা আপনার ভাগ্য। মানুষ যাবে ওখানে এবং আর ফেরত আসবে না, এই ফ্যাক্টর সাথে দে আর ওকে।
তারা একদম খুব মানে সহজভাবে ওটা গ্রহণ করে ফেলেছিল। এটা চিন্তা করা যায় না, এটা চিন্তা করা যায়, প্রত্যেকের শাস্তি হওয়া উচিত এখানে সংশ্লিষ্ট। এবং আমি এই যে ওনারা যেই ফাইন্ডিংসগুলো দিয়েছেন, আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা ফাইন্ডিংস নিয়ে তারা হাজির হতে পেরেছেন। এই টিমটা খুব পাওয়ারফুল টিম। আমি আশা করি যে সরকার এই তাদের সুপারিশগুলো আমলে নেবেন। ঠিক আছে, এম সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। আজ যেই প্রতিবেদন জমা হয়েছে সেখানে এ পর্যন্ত 1676টি অভিযোগ আমরা দেখতে পেয়েছি যে জমা হয়েছে। এই যে বিপুল সংখ্যক অভিযোগের সাথে আসলে কিভাবে প্রশাসনিক কর্মকর্তারাও জড়িত হয়ে গেলেন, আপনার দৃষ্টিভঙ্গি থেকে জানতে চাচ্ছি। না, ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা বিজয়ের মাস। আমি প্রথমেই শুরু করতে চাই সেসব মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। আজকে যে বিষয়টি গুম, এই শব্দটির সাথে বাংলাদেশিরা বোধহয় আজকে বিগত 15-16 বছর ধরেই পরিচিত হচ্ছে খুব ঘনিষ্ঠভাবে। আপনি প্রশ্ন করেছেন যে কিভাবে জড়িয়ে গেল। আপা একটু আগে একটা কথা বললেন যে বিষয়গুলো এত সহজ হয়ে গেছে, যারা এইসব করে অভ্যস্ত হয়ে গেছে, যে এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না। কিন্তু যার গেছে বা যার যায় বা যে সাফার করে, সে এবং তার পরিবারই শুধু বুঝতে পারে যে এটা কত কঠিন একটা মানে সাফারিংসের মধ্যে দিয়ে কঠিন একটা সময় যাচ্ছে। আপনি দেখেন প্রশাসনের যারা জড়িত, যারা প্রশাসনের দায়িত্বে আসে, তারা কিন্তু একটা লম্বা প্রসেস ফলো করে আসে। একটা শিক্ষাগত যোগ্যতা, এক ধরনের পরীক্ষা, এক ধরনের জ্ঞান, মেধা, সব কিছুই গিয়ে। কিন্তু যখন দেখা যাচ্ছে তারাই গুমের সাথে জড়িত হয়ে যাচ্ছে, তখন বলতে হয় কি জানেন, যে ওই যে বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের কথা বলি, ওনারা একটা পলিসি ফলো করেছিল যে ভয় দেখিয়ে জয়। তো ভয় দেখিয়ে জয় যে চিরস্থায়ী নয়, এটা কিন্তু বহু বছর বহু সাফারিংসের মধ্যে দিয়ে, অনেক ক্ষতির মধ্যে দিয়ে এই আমরা 5ই আগস্টের পরে বুঝতে পারছি যে না, ভয় দেখিয়ে জয় করাটা স্থায়ী হয় না। আমি এখানে কিছু কথা বলি, যেমন ধরেন একটু আগে ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং ব্যারিস্টার আরমানির কথা বললেন, প্রায় 7-8 বছর গুম ছিলেন। আপনি দেখেন তো যারা গুম করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমি যেখান থেকে বেরিয়ে এলেন জানেন সে স্থানটা কোথায়। ওনাকে যারা গুম করলেন একসময় কিন্তু তারা তার সহকর্মী ছিলেন। এটা কিন্তু শুধু কষ্টের ব্যাপার না, লজ্জার ব্যাপার যে আমরা কী ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছি, কী ধরনের নৈতিকতা আমরা অবলম্বন করেছি বা ধারণ করি যে আমরা এই ধরনের একটা কাজে যেতে পেরেছি। এবং এটা আমি টেস্ট কেস হিসেবে বলি। প্রথমেই প্রবাবলি 2009 যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, চৌধুরী আলম বলে এক নেতা, বোধহয় সম্ভবত ইয়েমেনি মার্কেটের ওই গুলিস্তানের কমিশনার ছিলেন, উনি কিন্তু নীরবে উধাও হয়ে গেলেন। এবং আজকে 15 বছর তার কোনো সন্ধান নেই। রাষ্ট্রের দায়িত্ব একজন নাগরিকের অবস্থান জানানো, তার পরিবারকে জানানো, তো সেটা তো নেই। সেই রাষ্ট্র তো আসলে ধ্বংস করে গেছে, সেই সমস্ত নিয়ম নীতি নৈতিকতা সব কিছু জলাঞ্জলি দিয়ে গেছে। এবং এই যে গুমটি হয়েছে, এই গুমের ব্যাপারে যদি কেউ কথা বলতে যায় বা আমি যদি বলতে যাই, দেখা যাচ্ছে যে আমারও একটা সম্ভাবনা রয়েছে গুম হয়ে যাওয়ার। এই যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, এবং এটার সাথে সবচেয়ে দুঃখজনক যেটা আমার কাছে লাগে, যে আমি একজন এক্স সামরিক বাহিনীর সদস্য হিসেবে বলি, জনগণের সবচেয়ে সর্বশেষ আস্থার জায়গাটা কিন্তু ছিল বলছি এই সামরিক বাহিনী। যখন পুরো রাষ্ট্র কার্যক্রম হচ্ছে না, ঠিকমতো সব কিছু পরিচালিত হচ্ছে না, তখন কিন্তু সাধারণ জনগণ আমাদের দিকে তাকিয়ে থাকতো। অতীতের ইতিহাস থেকে আমি বলছি। এখন কিন্তু সেই জায়গাটা অনেকাংশে ধ্বংস হয়ে গেছে। এবং এটার জন্য দায়ী যেটা বললেন যে গুম কমিশন শেখ হাসিনাকে কি বলে, তার সংশ্লিষ্টতা নির্দেশদাতা হিসেবে তাকে প্রমাণ পেয়েছে, ভেরি রাইটলি পয়েন্টেড আউট। এবং আমি মনে করি যে যারাই দায়ী থাকুক, এটা শেখ হাসিনা হোক কিংবা তার যারা দোষর হোক বা তার অধীনস্থ যারা আছে, যারাই দায়ী থাকুক, এমন শাস্তি বিধান করা উচিত which will send a message to everyone যে এত সহজে এগুলো করে পার পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি তো রাজনীতিবিদদের কথা বললেন, আপা বললেন রাজনীতিবিদদের কথা। কষ্টের কথা শোনেন, সম্ভবত 2011-12 সালের ঘটনা। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আমার একজন সিনিয়র কালিগ, উনি ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। ক্যান্টনমেন্টের ভেতর থেকে ওনাকে গুম করা হলো, একজন সার্ভিং কর্নেল, এবং গুম করা হলো তার আরেকজন সহকর্মীকে কাজে লাগিয়ে। তো এই যে প্র্যাকটিসটা, এই যে ম্যাল প্র্যাকটিসটা যে করা হলো সরকারের একেবারে শীর্ষস্থান স্তর থেকে,
এই ট্রাভেল টু ডাউন দি লাইন যে বাট এটা কি আমি এটা আসছিলাম যে আসলে এই যে যেমন কর্নেল হাসিনকে আমরা দেখেছি জি। দুবার গুম করতে, যার আসলে জি। কোনো রকম ব্যাখ্যা আমরা পাইনি। জি। নন পলিটিক্যাল আইডেন্টিটি যারা আছেন নর্মাল আমাদের মতো মানুষ, তাদেরকেও আমরা গুম হতে দেখেছি। আপনার কাছে জানতে চাই আসলে যে ভুক্তভোগীরা কেন গুমের শিকার হয়, আপনার মানে মতামতটা আর কি জানতে চাচ্ছি, যেহেতু আপনি একটা ইয়েতে আছেন মানে। না ছিলাম যে মানে কথা তো একটাই, সেটা হলো যে আপনি বিগত সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে, কোনো সমালোচনা করলে, আপনি যেই হন না কেন, আপনি গুমের শিকার না হলে হয়রানির শিকার হবেন মিনিমাম। বাট কর্নেল হাসিনের যে গল্পটা আমি বললাম, যে কথাটা আমি তুললাম, যে উনি দুবার গুম হয়েছেন, উনি হয়তো অনেক সময় যে আপনার অনলাইনে এসে অনেক বক্তব্য দিয়েছেন। বাট আমার যেটা কথা হচ্ছে, এই গুমের পিছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে, অনেক মানে মিডিয়া, অনেক গণমাধ্যম কিন্তু এই পৃষ্ঠপোষকতা করেছে, সহযোগিতা করেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কর্নেল হাসিনকে যখন গুম করে তাকে যে উদ্দেশ্যে নেওয়া হোক, বলা হয় যে সে একসময় পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্য কিছু অপারেশন করেছে, যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অনেক স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বা অনেকে ধরা পড়েছে, অনেক তথ্য তার কাছে ছিল। ওনাকে ধরে গুম করে যখন চাকুরিচ্যুত করা হলো, ওনাকে জেলে পাঠানো হলো। দেখেন, প্রথম আলো পত্রিকার ছোট্ট একটা নিউজ করা হলো যে জঙ্গি সংশ্লিষ্টতার কারণে তাকে চাকুরিচ্যুত করে জেল দেওয়া হলো। কেন ইম্যাজিন, মানে এইটার কি একটা ইনভেস্টিগেশন হবে না? এই যে মিডিয়ার, এই সমাজের দায়িত্ব তো সবার। চাকরিচ্যুত একটা অপরাধ, তার উপর আবার অন্য জঙ্গি আরেকটা সংশ্লিষ্টতা একটা অপরাধ, দুটো অপরাধ একসাথে করেছে। এবং এইটা কোনো ইনভেস্টিগেটিভ মানে জার্নালিস্ট বলেন বা কারা এটা ইনভেস্টিগেট করে যেটা প্রকাশ করবে, সেই সুযোগ বোধহয় আপনাদের ছিল না বা সেই পরিস্থিতি ছিল না। তো এইভাবে হয়েছে কি যে একটা চেইন কাজ করেছে। কিন্তু আজকে এত বছর পরে দেখেন, যখন দেশ নতুন করে স্বাধীন হলো, আমি তরুণ প্রজন্মকে, বিশেষ করে ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিয়ে বলি, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে বলি, এই পরিবর্তনটা না হলে আজকে কি কোনদিন জানতাম যে গুম কমিশন বলতো যে এখানে শেখ হাসিনার সংশ্লিষ্টতা আছে নির্দেশদাতা হিসেবে? প্রকাশ পেত না কখনো, কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। তা আমার যেটা বক্তব্য হলো কি, যে আমাদের উই শুড গো ব্যাক টু আওয়ার অরিজিন, যে আমরা যে এই যে সহমর্মিতা, সমবেদনা, মানবতা, একজনের প্রতি আরেকজনের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই জিনিসটা হারিয়ে গেছে সম্পূর্ণরূপে। এইটাকে ফিরে পেতে হলে উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। সবাইকে সম্মিলিত হবে, এককভাবে সরকার কিংবা আমি আপনি করলে হবে না, সম্মিলিত হবে। এবং এই জিনিসগুলোকে খুব বেশি বেশি প্রচার করতে হবে। যে এই যে গুমের শিকার, আপনি দেখেন, এই যে ইলিয়াস আলীর কথা বললো, ইলিয়াস আলী বোধহয় 2012-তে গুম হলেন। হ্যাঁ, আমরা রিসেন্টলি এই দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর আমরা জানতে পারলাম একজন পুলিশ অফিসার বক্তব্য দিচ্ছেন যে ওনাকে ধরে নিয়ে যাওয়ার পরপরই মেরে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। সত্য মিথ্যা জানি না, আল্লাহ মাফ করুক, উনি বেশি ফিরে আসুক আমাদের মাঝে, এটা আমরা কায় মানবকে চাই। বাট যারা উইটনেস হিসেবে দাবি করছে যে দেখেছে বা জেনেছে, আমি নিশ্চিত যে এখনও ইলিয়াস আলীর পরিবার কিন্তু অপেক্ষায় আছে। ওনারা বিশ্বাস করেন না যে উনি নেই। এই যে যন্ত্রণা, এই যে অপেক্ষার যন্ত্রণা, এই আপা গুম হয়েছেন কিছুদিন, উনি আরও ভালো বলতে পারবেন। আমি বলছি এই যে যন্ত্রণাটুকু যারা করেছেন, আমার প্রশ্ন, তাদের কি পরিবার নেই? তাদের আত্মীয় স্বজন নেই? বন্ধুবান্ধব নেই? একবার কি ভাবতে পারলো না যে এটা, এই কাজটা, মানে একজনকে মেরে ফেললে আমি জানতে পারছি যে মারা গেছে, তাকে নিয়ে আমরা কি বলে যে আচার ইয়ে করতে হবে। বাট যে গুম হয়ে আছে তার পরিবার জানে না আদৌ। এই যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি 8 বছর পরে ফিরলেন, এত বছর পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন, যাক আল্লাহ অশেষ সম্ভব উনি ফিরেছেন। ইলিয়াস আলী সাহেব তো ফেরেননি এখনো। উনি তো প্রথম সারির একজন ইয়ে ছিলেন। তার কি সে প্রতিবাদ করতো কি, ওই যে আপনার সিলেটের যে কি বরাক নদী নাকি, ওই উনি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী বর্ডারে এখানে প্রতিবাদ করতেন, সেটা কি অপরাধ হতে পারে? আচ্ছা, আবার অপরাধ হয়ে থাকলেও তো আইনের একটা ডেফিনেটলি আপনার যদি তার যদি প্রমাণিত হয় যে সে অপরাধী, তার শাস্তি হবে, জেল হবে, ফাঁস হবে। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, যে সেটা হলো যে এই যে পার্শ্ববর্তী দেশ আমরা কিন্তু একসময় ভাববাচ্চে কথা বলতাম, বাট দ্য টাইম হ্যাজ কাম। আমার প্রতিবেশী দেশ কতটুকু হ্যাজিমনি আমার প্রতি প্রতিষ্ঠা করতে চায়, এটা বোঝার জন্য কিন্তু কাউকে স্কলার হওয়ার দরকার নেই। এবং ওনারা যে এটা প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটা করতে চাচ্ছেন, সেটা প্রকাশ করার জন্য কোনো কূটনৈতিক ভাষাও দরকার নেই। সরাসরি বলা যায় যে হ্যাঁ, এই জিনিসটা এখন প্রমাণিত সত্য। তা আমার মনে হয় আমাদের সময় এসছে
আমাদেরকে উই হ্যাভ টু রিয়েলি রিভাইভ এভরিথিং ফ্রম দ্য স্ক্র্যাচ। আমাদের সবাইকে সম্মিলিতভাবে আগাতে হবে। এই যে জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে হলো আমাদের স্বপ্নগুলো কিন্তু বারবার হাতছাড়া হয়ে যায়। ৭১-এর পরে হয়েছে, ৯০-এর পরে হয়েছে, এবার যেন হাতছাড়া না হয় সেটাই আমি সবার কাছে। আমরা আসবো, আবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আজ আমরা কথা বলছি গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা ও প্রাসঙ্গিক বিষয়। মাহমুদা হাবিবা, আপনার কাছে আসতে চাই। স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী সরকার, বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। এর আগেও আমরা দেখেছি স্বাধীনভাবে আসলে গণমাধ্যম কাজ করতে গেলে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছে। আপনি কি মনে করেন, যেহেতু আপনি বিএনপির মিডিয়া সেলে আছেন, এখন কি আসলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে বা পারবে? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটাতে যাওয়ার আগে আমি কি ২ মিনিট ফিরে যেতে পারি আগের ওনার কথাতে? জি জি। ভাইয়া তো খুব মানে আমার সম্মানিত বড় ভাই খুব চমৎকারভাবে বললেন। আমি আসলে ২টো জিনিস আপনাকে বলি যে বিগত সরকার একটা জিনিস খুব সফলভাবে করেছিলেন, সেটা হচ্ছে যে তারা এই দেশের ভেতরে একটা দেশ তৈরি করেছিলেন যেই দেশে তাদের মত পথের অনুসারীরা তারা একেবারে অন্ধভাবে মানতেন যে তাদের একটা সেকশন অফ পিপল ছিল, প্রতিটা সেকশন থেকে, মিডিয়া থেকে, বুদ্ধিজীবীদের কাছ থেকে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আপনার শিক্ষাবিদ, প্রতিটা সেক্টর থেকে তাদের সুবিধাভোগী গ্রুপ ছিল। এটাকে আপনি ম্যাকিয়াভেলিবাদ বলে তো জানেন, একটা বিখ্যাত কথা আছে, যাদের টার্গেটই ছিল যে একটা ফেক গভর্নেন্স তৈরি করা, যেখানে সবাই সরকারকে প্রেইজ করতে থাকবে, টু কনভিন্স দ্য কমন পিপল যে হ্যাঁ এই সরকার চমৎকার, প্রতিটা অংশ থেকে সমাজের। এই যে মিডিয়া নিয়ে ভাইয়া বললেন যে মিডিয়ারা তখন বলতে পারেন না, মিডিয়াদের অনেকে দে চোজ নট টু। এই যে জঙ্গির নাটক, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, যখন গতকালকে কথা হচ্ছিল র্যাবের মহাপরিচালক ক্ষমা প্রার্থনা করেছেন, তখন কিন্তু জঙ্গি নাটক কথাটা উঠে এসেছে। এই যে জঙ্গি নাটক একের পর এক মঞ্চস্থ হয়েছে, সাংবাদিকরা কিছু জানতেন না? অবশ্যই জানতেন। তারা এটা দে চোজ নট টু মানে পাবলিশ ইট। এই যে আপনি হাসিন সাহেবের কথাটা বললেন, কারণ ওনারা জানতেন যে এটার পরিণতি, আপনি যদি এটা চেপে যান তাহলে আপনার জন্য বেনিফিট আছে, আর চেপে না গেলে তো আপনাকেও গুম হতে পারে। তো এই যে এই সংস্কৃতি, এই যে ভয়ঙ্কর সংস্কৃতি আপনি তৈরি করেছেন, সেই সংস্কৃতির ভাঙার জন্য খুব সামান্য 50% কেস ইয়ে হয়েছে। আমি দোয়া করি এবং আমি আশা করি যে এইটা আমরা চোখে দেখে যেতে পারবো, এবং আমি দেখে যেতে চাই। এবার আসি আপনার কথায়, গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের সমস্যাটা হয়ে গেছে কি জানেন, যে গণমাধ্যম দীর্ঘদিন ধরে পরাধীন অর্থে সেলফ সেন্সার্ড এবং ডেফিনেটলি সেন্সার্ড বাই দ্য গভর্নমেন্ট। এই যে গণমাধ্যমের ক্ষেত্রেও তো কথাটা প্রযোজ্য যে কেবল তারাই ফুলে ফেপে উঠেছিলেন যারা এই সরকারকে তুষ্ট করতে পেরেছিলেন। এর মধ্যে কেউ কেউ অন্যভাবে ভাবেননি, ভেবেছেন, করার চেষ্টা করেছেন, কিন্তু তাদের পরিণতি ভালো হয়নি। এই পরিণতি দেখে অনেকেই সতর্ক হয়ে গেছেন। তারপরেও খুব সতর্কতার সাথে গণমাধ্যম তাদের অনেক তথ্য তুলে দিয়েছেন। আমি তাদের সেই এফোর্টগুলোকেও সাধুবাদ জানাই। চাইলেই কি গণমাধ্যম আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে? আগের সরকারে সম্ভব ছিল না, অবশ্যই সম্ভব ছিল না। কারণ ওই যে আপনি তাদের কথা মেনে বেনিফিটেড হবেন, আর না মানলে আপনি হয় মানে চাকরিচ্যুত হবেন, কিংবা আপনি গুম, মানে ভাগ্য ভালো যদি হয় তাহলে দেশের বাইরে চলে যাবেন, কিংবা গুম হবেন। এই ক্ষেত্রে যেটা স্বাধীন গণমাধ্যম নিয়ে প্রশ্নটা উঠে এসেছে, সম্ভবত 2-1 দিনের একটা জরিপ বেরিয়েছে। এই জরিপে বাংলাদেশ একেবারে ওই যে পাকিস্তান, প্যালেস্টাইন, এই 2-3টা দেশের সাথে আর কি তুলনা করা হয়েছে। এটার কারণ হচ্ছে একটা বর্ষব্যাপী জরিপ। তো বর্ষব্যাপী জরিপে আপনি যদি দেখেন যে মানে সাংবাদিক নিগ্রহ বা নির্যাতন, এটাও কিন্তু গত 17 বছরের সর্বোচ্চ, এবং ভয়ঙ্কর ধরনের মানে চাপ ছিল সাংবাদিকতার উপরে। এই প্যারামিটারে বাংলাদেশ সবসময়, হ্যাঁ বাংলাদেশ এইবারে যেটা এসেছে, যেইটার পরিপ্রেক্ষিতে প্রশ্নটার উত্তর তারা দিয়েছেন। আমি আশা করি এবং আমি ধারণা করি যে এই সরকারের সময়ে গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করছেন। কিন্তু ওই যে আবারও আমি আপনাকে বলছি যে আপনি কি একটা জিনিস দেখেছেন যে পুলিশ প্রশাসন যেটা আমাদের, যেটা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা একটু স্লো হওয়ার কারণটা কি, তারা কিন্তু একটা গত সরকারের স্টেক হোল্ডার। আনফর্চুনেটলি সাংবাদিকতার মধ্যে একটা অংশ আছে যে তারা চাক না চাক গত সরকারের স্টেক হোল্ডার। তারা এদের কিন্তু সেলফ সেন্সারশিপটা এবার এখন অনেক দ্বিগুণ হয়ে গেছে। এটা আমার নিজের ধারণা যে তাদের যে স্বাভাবিক গতি সাংবাদিকতার, সেটা কিছুটা ব্যাহত হয়েছে। কিন্তু আমরা যতটুকু দেখছি, আমরা যতখানি ওপেন আসছি, আমি টকশো যে কয়টা করেছি,
আমাকে শুধু টকশোর অভিজ্ঞতা থেকেই আপনাকে বলি, আমাকে উপস্থাপক যে ধরনের প্রশ্ন এখন করতে পারেন কিংবা করেন, এটা তো আসলে আমরা তখন চিন্তা করিনি। আমরা নিজেরাও যতখানি খোলাখুলি উত্তর এখন দেই, প্রতিটা বাক্য বলার আগে একবার করে ব্রেনে এটা করা হতো যে এটা আবার সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় চলে না আসে, এইটার পরে বেরিয়ে যে বাসায় যেতে পারবো কিনা, এই যে ফ্যাক্টরগুলো বিবেচনা আমরা করেছি। আপনারা প্রশ্ন করেছেন, আপনারা যারা প্রডিউসার যিনি এই শো পরিচালনা করছেন, অনেক মানুষ তো ইনভলভ এই ধরনের মানে মত বিনিময় সেশনগুলোতে, তাদেরকেও তো নিশ্চয়ই ওই ধরনের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সেই হিসেবে তো বলা যেতেই পারে যে এখনকার অবস্থা আগের চেয়ে অনেক অনেক বেটার। আচ্ছা, সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। আজ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশ ভারত সহ সব দেশের সাথে সমতা ও সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক রাখতে চায়। এখন আপনার কাছে জানতে চাই, ভারতের সাথে আসলে আমাদের এই সম্পর্কটা রাখাটা কতটা কঠিন হতে পারে? ইটস এ বিট চ্যালেঞ্জিং, বাট আমি মনে করি বর্তমান যে সরকার আছেন এবং সরকারের প্রধানের প্রতি আস্থা রেখে আমি বলি যে ইজ এ ক্যারিসমেটিক পারসন, ওয়ার্ল্ড ওয়াইড ওনার একটা পরিচিতি আছে। আপনি দেখেছেন রিসেন্টলি উনি এই সরকার আসার পরে 4 মাসের বেশি প্রতিদিন কোনো না কোনো একটা ইস্যু হয়েছে, একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যাতে আমরা একটু আনস্টেবল থাকি, অস্থিতিশীলতা থাকে, প্রতিদিনই হচ্ছে এবং এটা ভেতর থেকে হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, স্পষ্ট। এবং এখন তো রাগঢাক করছে না, মানে আমরা যে বলছি কথাগুলো আগে তো ডিপ্লোম্যাটিক ওয়ে বলতে হতো, এখন সরাসরি বলা যায়। এটা ওনারাই আমাদেরকে অ্যালাউ করছে, হ্যাঁ, টু স্পিক দ্য ট্রুথ ভেরি ওপেনলি। হ্যাঁ, আগে তো একটু কূটনৈতিক ভাষা এনিয়ে বিনিয়ে ভাববাচ্ছি বলতে হতো, এখন সরাসরি বলা যায়। ওনারাই আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, অ্যালাউ করছে যে আমরা এই করছি। সো যেটা হচ্ছে কি যে 4 মাসে আপনি হিসাব করে যদি দেখেন, কড়াই ঘন্টা হিসাব করে, এমন একটা দিন কি গেছে এই সরকার খুব শান্তিপূর্ণভাবে তাদের কাজকর্ম করতে পারছে না। আজকে যদিও লোকজন একটু ফান করে বলে আজকে কিস্তি লিক, কালকে আনসার লিক ট্যাগ করেছে আর কি, পরশু রাতের ডাকাত, কবে আবার রাসেল ভাইপার চলে আসে, মানে এই যে ইস্যুর পর ইস্যু, ইসকন এসছে, আনফর্চুনেটলি আমাদের একজন লয়ারকে কোর্ট প্রাঙ্গণে মেরে ফেলা হলো। তারপরেও দেখেন আমরা কিন্তু যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছি। কেন? ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি, যে আমরা কোনো অস্থিতিশীল সিচুয়েশন চাই না। তো এখন আস্তে আস্তে মনে হচ্ছে একটু ডাই ডাউন হচ্ছে, বাট তারপরে কিন্তু পুরোপুরি আপনি আস্থাশীল হতে পারেন না যে আবার কখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় কি না। বিকজ সত্যি কথা বলতে কি 17 বছরে তারা যেটা অ্যাচিভ করেছিল থ্রু আওয়ার প্রিভিয়াস গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে কেউ স্বৈরাচারী বলে, কেউ ফ্যাসিস্ট বলে, আমার তো মানে আরও বড় কিছু বলা উচিত, দানবীয় সরকার বলা উচিত। ঠিক আছে, তাদের মাধ্যমে যে যা কিছু অর্জন করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, হঠাৎ তো হারিয়ে গেল। Even they are not ready for this situation. They are not prepared to accept it, right? If I'm not wrong. এই হারানোর বেদনা শব্দ শুনে অনেকে এখন হাসে, মানে কেউ। সো ওই হারানোর বেদনা ওনারা তো এখনও অ্যাকসেপ্ট করতে পারছে না। তো কাজে আমাদের এখন আরও বেশি সতর্ক থাকতে হবে। তো পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছে যে এটাই এক্সপেক্টেড, এটাই সম্ভব, এটাই কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম বারবার বলছে। এই যে স্বাধীনতা, নতুন স্বাধীনতা এনে দিল, আমি ভেরি ইমপ্রেস যে ইয়াং ছেলেরা যেটা বলে যে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। এটা কোনো হুমকি না বা কোনো অডাসিটি না, এটা খুব স্বাভাবিক কণ্ঠের একটা কথা যে হ্যাঁ, আমার প্রতিবেশী, আমি দেশ বদলাতে পারবো না, সো আমার এই প্রতিবেশীকে নিয়ে বসবাস করতে হবে এবং সেই বসবাসটা হতে হবে আমাদের একটা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, আমাদের বোঝাপড়ার মাধ্যমে, ন্যায্যতার মাধ্যমে। তো এটা যেহেতু সম্মানের মাধ্যমে, সেটাই সাম্যতা, ন্যায্যতার সম্মানের মাধ্যমে করতে হবে। এবং অলরেডি একটা সিম্পটম আমরা দেখতে পাচ্ছি যে এই যে এত হট্টগোল হলো, আমাদের ভিসা বন্ধ হয়ে গেল, আমাদেরকে হোটেলে থাকতে দেবে না, আমাদের চিকিৎসা দেবে না, ফাইন। আপনার মনে আছে যখন গরু পাচার বা রপ্তানি বন্ধ হয়ে গেল, আমরা কিন্তু গরু প্রজননে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলাম। সো আমাদের টুলস আছে, ম্যান পাওয়ার আছে, অনলি ইচ্ছা শক্তি এবং একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা বিগত সরকার কিন্তু আমাদের দেশের জনগণকে সেভাবে দেয়নি। বিকজ টু বি ভেরি অনেস্ট ইউ, তাদেরকে পারপাস সার্ভ করেছে আগে, জাস্ট আপহোল্ড দেয়ার ওন চেয়ার, মানে নিজের গদি বলেন বা চেয়ার বলেন সেটাকে ধরে রাখার জন্য। এবং সরাসরি কথাগুলো বলা যায়, এটা বয় অফ ক্লাস 5ও বুঝে। আমি যেটা বলছি এটা খুব বড় কিছু, মানে কি বলে ইন্টেলিজেন্ট লেভেলের, হাই লেভেলের কিছু না, এটা সবাই বুঝবে। তো এখন যেটা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, এটা শুধু বলাতেই সীমিত থাকলে হবে না, আমাদের আসলে কাজে কর্মে, আমাদের আচার আচরণে এটাকে
বোঝাতে হবে যে না, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের দেশটা তো স্বাধীন এইভাবে হয়নি, তাই না? এই আমরা বিজয়ের মাসে কথা বলছি। সো তার সেই এত রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, তার প্রতি আমাদের প্রতিবেশীদের একটা সম্মান আলাদা থাকা উচিত, এবং আমরাও তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের তাদের সাহায্য সহযোগিতার জন্য। তার মানে না যে আমি দাসত্ব পালন করব, ঠিক আছে? আমরা ফিরছি, ব্রেক নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমরা কথা বলছি গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা ও প্রাসঙ্গিক বিষয়। মাহমুদা হাবিবা, আপনার কাছে আসতে চাই এবারে। গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বলেছেন, এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে আজকে উনি এই কথাটা বলেছেন। ফখরুল সাহেব আরও বলেছেন যে বিএনপি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের দেশ গড়ার কার্যক্রম চালিয়ে যাবে। এই প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে আপনার কাছে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। 5ই আগস্টের পরে বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা পেয়েছি, মানে দ্বিতীয় স্বাধীনতার পরে যে বাংলাদেশ পেয়েছে, এই বাংলাদেশ কিন্তু রাষ্ট্রীয়ভাবে কাঠামোগতভাবে চূর্ণ বিচূর্ণ একটা রাষ্ট্র, যেটার প্রতিটা অংশ বা প্রতিটা এটা কি বলবো, প্রতিটা টুল কিংবা প্রতিটা ইনস্টিটিউট ইজ ব্রোকেন, মানে একেবারে ডিস্টর্টেড সিভিয়ারলি। ফলে আপনি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু শুরু থেকেই একটা কথা বলে এসেছে। 2022-এর ডিসেম্বরে প্রথম আমরা রাষ্ট্র মেরামতের 27 দফা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছিলেন। পরবর্তীতে এটা কিন্তু আমাদের সমস্ত জোটবদ্ধ দলের সাথে আলোচনা করে 23-এ রাষ্ট্র কাঠামো মেরামতের একটা রূপরেখা দেওয়া হয়, 31 দফা। আপনি খেয়াল করলে দেখবেন যে গত মাসগুলোতে বিএনপি কিন্তু এই একটা কাজের পেছনেই দৌড়াচ্ছে, এবং রাষ্ট্রটাকে সংস্কার করা। এই যে ইন্টারিম সরকার আছে, ইন্টারিম সরকারকে যে এই সরকার যখন এসেছে, এটা কিন্তু আমাদেরও সরকার, আমরাও কিন্তু সে স্টেক হোল্ডার যারা এই সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে স্টেবল রেখে তাদের সমস্ত ষড়যন্ত্র, যেটা ভাইয়া বললেন যে ক্ষমতা নেওয়ার পর থেকে তারা 1 ঘন্টার জন্য সম্ভবত ষড়যন্ত্রমুক্তভাবে দেশটাকে পরিচালনা করতে পারেনি, এই তাদেরকে সমর্থন দেওয়ার পাশাপাশি কিন্তু সারা দেশব্যাপী বিএনপি চেষ্টা করে যাচ্ছে যে যেইটা ঘটেছিল, মানে আপনার বারবার আমরা শুনতাম সাবেক সরকারের মন্ত্রীদের মুখে যে ক্ষমতা চলে গেলে এক রাতে এতজন মারা যাবে। আমরা চেষ্টা করেছি, দল হিসেবে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে ক্যাজুয়ালিটিস কমিয়ে আনার জন্য। কারণ আপনি একটা জিনিস দেখেন, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে মানুষ ভুক্তভোগী, এবং এখন হয়েছে কি, একটা সেফটি নেট যেটা ছিল আওয়ামী লীগের তো ভেঙে গেছে, ফলে একটা স্বাভাবিক প্রবৃত্তি মানুষের হতেই পারে, ওইটা কন্ট্রোল করা গেছে, প্রাথমিক ধাক্কা আমরা কাটিয়ে উঠেছি। এখন যেটা হচ্ছে, প্রতিটা দিন আপনি যদি দেখেন যে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুধুমাত্র আপনি তাকেই যদি ফলো করেন, তাহলে আপনি দেখেন যে কিভাবে প্রতিটা সেক্টরে আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করার। আজকের কথাটা আমি আপনাকে প্রসঙ্গক্রমে বলি। আজকে কিন্তু তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে তার একটা আলোচনা হয়েছে, সেখানে তিনি কিন্তু খুব সুস্পষ্টভাবে, এমনকি উনি তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিও বলেননি, তাদেরকে বলছেন বিশেষ সক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আমি একজন বিশেষ সক্ষমতা সম্পন্ন সন্তানের মা, এবং আপনাকে আমি একেবারে অন্তর থেকে বলতে পারি যে কথাটা আমার কত ভালো লেগেছে শুনতে। প্রতিবন্ধী শব্দটা, যিনি প্রতিবন্ধী কিংবা যে পরিবারে প্রতিবন্ধী মানুষ আছে তাদের জন্য যে কতখানি কষ্টকর, এবং বাংলাদেশে যে এটার কোনো ধরনের স্ট্রাকচার নাই, আপনি একটা লজিস্টিক দিতে পারবেন না, একটা এডুকেশন দিতে পারবেন না, আপনি একজন পঙ্গু যিনি বুদ্ধিমত্তা এবং সমস্ত কিছু যার সাধারণ মানুষের মতোই, তিনি কোনো চাকরিতে যেতে পারবেন না যদি হুইল চেয়ারে থাকেন। কারণ হলো আমাদের আপনি কোনো এলাকা দেখবেন বা কোনো প্রতিষ্ঠান দেখবেন যেটা হুইল চেয়ার বান্ধব, কিংবা আমাদের যে রাস্তার যে পাশের ফুটপাথগুলো, কোথাও না আপনি কোনো জায়গায় কোনো বাস বা কোনো পাবলিক সার্ভিসে হুইল চেয়ার বান্ধব কোনো সুবিধা নাই। এই যে ধরেন ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো খুব ছোট, কিন্তু এরা কিন্তু রাষ্ট্রের একটা বিশাল অংশ। এবং এই অংশের সঙ্গে কথা বলার সময় তিনি যখন আমাদের সম্মানিত চেয়ারম্যান যখন এইভাবে তাদেরকে একটা আশা দেন যে আমরা তো একা কেউ এগিয়ে যেতে পারবো না, আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব, এবং আপনাদের যেখানে আপনাদের যে ধরনের সমর্থন দরকার, আপনাকে আমি স্মরণ করিয়ে দিই যে একটা কার্ড কিন্তু আছে বাংলাদেশে, কিন্তু প্রতিবন্ধী কার্ড বলে একটা সুবর্ণ কার্ড চালু করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু ওটার হদিশ পাইনি। আমি কিন্তু চেষ্টা করেছি আমার ছেলের জন্য, মাই সান ইজ 11। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি, বাংলাদেশের মতো বিশেষ সক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের অবন্ধুসুলভ দেশ আর আসলে হওয়াটা
মানে বোধহয় সম্ভব না। এটা মানে আমাদের অসংখ্য প্রতিষ্ঠান আছে, ব্যক্তিগত উদ্যোগে বহু মানুষ চেষ্টা করছেন, কিন্তু 17-18 কোটি লোকের দেশে একটা খুব বড় অংশ কিন্তু এই ধরনের মানুষ। কাজেই তাদের জন্য যে ধরনের পলিসি বা যত্নের দরকার, এই পলিসি তো খালি প্রণয়ন করলে হবে না, এটা ইমপ্লিমেন্টেশন একটা ফ্যাক্টর। এবং এইটার প্রতি এই সেক্টরে যারা কাজ করবেন তাদের ডেডিকেটেড হতে হবে, তাদের আন্তরিক হতে হবে সেবা প্রদানে। আমি যখন মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বলেন এবং এইভাবে বলতে পারেন, তাদের সাথে যখন একাত্ম হন, তখন আমি আপনাকে একটা জিনিস নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমরা বিএনপি যেটা ভাবছে দল হিসেবে, মানে যারা শহীদ বুদ্ধিজীবী ছিলেন কিংবা যারা দেশ স্বাধীনের সময় তাদের জীবন দিয়েছেন, তারা প্রত্যেকেই একটা সম অধিকার সম্পন্ন বাংলাদেশের কথা চিন্তা করেছিলেন। তাদের টার্গেটই ছিল, তাদের লক্ষ্যই ছিল এমন এক বাংলাদেশ যেখানে সবাই সমান এবং যাদের সবার অধিকার সমান। দেখেন এর পরবর্তীতে এসে আপনার সময়ের পরিক্রমায় ক্রমশ রাজনীতি মানে রাজনৈতিক সিস্টেম ধ্বংস হতে হতে গত 17-18 বছরে ওই যে আমাদের কিছু কিছু টকশো বক্তা চমৎকার বলেন যে বিভিন্ন মানে বিশেষ করে সনাতন ধর্মে অসংখ্য জাত আছে, জাতপাত আছে। আমাদের দেশে অসংখ্য জাতপাত হয়ে গেছে। আপনি যারা সাবেক সরকারের সমর্থক, তার সরাসরি যারা রাজনীতি করেন এদের এবং যারা আমরা সাধারণ মানুষ এবং যারা অন্য পক্ষে রাজনীতি করেন, এর নমশূদ্র পর্যন্ত, এই যে এতগুলো ভাগ দেশের মানুষের, এতগুলো জাতি, তারা প্রত্যেকে বাংলাদেশি, দেশের নাগরিক হিসেবে বাংলাদেশি, কিন্তু তাদের জাতিসত্তারও যে আপনার সুরক্ষা সেটা পর্যন্ত নাই। এই এমন একটা বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বপ্ন দেখে, যেখানে প্রত্যেকে তার নিজস্ব জাতিসত্তার মানে স্বকীয়তা নিয়েই বাংলাদেশ মানে নির্মাণে আমাদের অংশীদার হতে পারবেন। আমরা কিন্তু দেশব্যাপী এই যে 31 দফার যে সংস্কার বা আমাদের নিজেদের কর্মীর মধ্যে এই ট্রেনিংটা চলছে, আমরা চাই যে আমাদের দলের সমস্ত নেতাকর্মীরাই এটা নিয়ে ছড়িয়ে যাক সারা দেশে। কারণ এটা দিন শেষে একটা বাংলাদেশ হতে পারে। আপনি একজন উপজাতীয় মানুষ, আপনি হয়তো একজন চাকমা, ভাইয়া হয়তো একজন অন্য ধর্মাবলম্বী, সেইটা বাংলাদেশকে একক মানে সামগ্রিকভাবে বিনির্মাণে যেন কোনো বাধা তৈরি না করে। আপনার অধিকার, আমার অধিকার এবং ওনার অধিকার যেন কোনো বাধা না থাকে, এইটাই হচ্ছে মূল ভাইব এবং এই অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি। জনাব সালাউদ্দিন, আপনার কাছে আসতে চাই। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তারপর আপনি একটু বলেন আমাদেরকে যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ করেছেন এবং প্রধান উপদেষ্টা সেখানে সম্মতিও জ্ঞাপন করেছেন এবং প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে আমরা দেখেছি যে গুমের শিকার হওয়া ব্যক্তিদেরকে সুরক্ষা এবং সঠিক বিচারে আশ্বাস দেওয়ার পরে অভিযোগের পরিমাণটাও আসলে বেড়েছে যারা অভিযোগ করেছেন। আপনার অভিজ্ঞতা কি বলে? শুধুমাত্র কি আসলে নিরাপত্তার জন্যই এতদিন আসলে এত অভিযোগ করেননি বা অভিযোগ পড়েনি? শুধুমাত্র কি নিরাপত্তাটাই ইস্যু নাকি আরও কোনো ইস্যু থাকতে পারে? আপনি এতদিন অভিযোগটা করবে কার কাছে? যারা গুম করেছে তাদের কাছে গিয়ে অভিযোগ করবে? সে সিচুয়েশনটা কি ছিল? গুম তো এখন তো কমিশন বলছে যে গুমটা হয়েছে একেবারে শীর্ষ পর্যায়ের নির্দেশে। সো যদি কারো কাছে বিচার চাইতে হয় তাদের কাছেই তো চাইতে হবে। তা আমি গুম করলাম একজনকে, সে আবার আমার কাছেই গুমের বিচার চাইতে এলে তো সে বিচার পাবে না। তো কাজে অভিযোগের এখানে প্রশ্নই আসে না। তারপর তো পরিস্থিতি ছিল সম্পূর্ণ প্রতিকূল। যে পরিবারের সদস্যগুলো গুম হয়েছে তাদের পরিবারের সদস্যর অবস্থা তো অনুকূলে ছিল না, পরিস্থিতি ছিল না। তবে এই যে প্রধান উপদেষ্টা মহোদয় যে মানে সম্মতি দিয়েছেন যে উনি আয়নাঘরগুলো ভিজিট করবেন, এর ব্যাপারে ব্যবস্থা নেবেন, আমরা আশাবাদী। এটা খুবই ভালো উদ্যোগ এবং উনি যে ধরনের মানুষ, যে স্ট্রেচারের মানুষ, যে উচ্চতা, যে পরিমাপের মানুষ, ওনার কাছ থেকে জাতি আমরা খুব বেশি আশা করি পজিটিভ কিছু। সোফার উনি পজিটিভ কথা বলছেন, কাজও করছেন। হ্যাঁ, এত অস্থিতিশীলতার মধ্যে এত কিছু ট্যাকেল করে একটু তো সময় লাগছে, সেটা আমি বলতে পারি। তবে এখানে আমি একটা জিনিস অ্যাড করি, যেহেতু আপার রাজনীতির সাথে জড়িত, সেটা হলো যে মানে আমি ওনার মাধ্যমে ওনার দলের লোকদেরকে বলতে চাই বা নেতা নেত্রীদেরকে যে মাঝে মাঝে আমরা দেখি অনেক ধরনের কথাবার্তা হয়, হ্যাঁ, যে রোডম্যাপ দিতে হবে, ইলেকশন দিতে হবে, এটা দিতে। আমি একটা বিষয়ে মানে অতীতের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের ক্ষুদ্রতম সাক্ষী হিসেবে একটা জিনিস বলতে চাই, যেটা হয়তো আপনাদেরকে বা অন্যান্য রাজনৈতিক দলদেরকে আশ্বস্ত করা যাবে যে যাদের মনে দোদুল্যমনতা আছে যে প্রফেসর ইউনূস সাহেব এবং তার সরকার কি তাদের মধ্যে কোনো দুরভিসন্ধি আছে, তারা কি দীর্ঘমেয়াদী কিছু করবে, লম্বা সময় থাকবে, দেশ শাসন করবে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই
যে 111 গভর্নমেন্টের সময় যখন এলো, আমি তখন সার্ভিসে ছিলাম, আমি বিমান বাহিনী প্রধানের এপিএস ছিলাম। তো ওদিন রাতে সব সিনিয়র অফিসাররা ব্যস্ত, যেহেতু জরুরি অবস্থা জারি হয়েছে, আমাদেরও তো জরুরি কাজ শুরু হয়ে গেছে আর কি। তো বিমান বাহিনী প্রধানের বাসার যে রেসিডেন্সিয়াল অফিস, ওখানে সব সিনিয়র অফিসাররা বসে আছে, আপনার দিক নির্দেশনা ঠিক করছি কী করা যায় না করা যায়। এর মধ্যে রাতের বেলা সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদ সাহেব ফোন করলেন বিমান বাহিনী প্রধানকে এবং ওনাকে অনুরোধ করলেন যে প্রফেসর ইউনূস সাহেবকে একটু অনুরোধ করার জন্য দেশের এই ক্রান্তি লগ্নে দায়িত্ব গ্রহণ করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে, ঠিক আছে, 111-এ। তখন কিন্তু ডক্টর ইউনূস সাহেব 17 বছর আগের কথা বলছি, ওনার বয়স আরও কম ছিল, মাত্র উনি নোবেল পুরস্কার পেয়েছেন, সারা বিশ্ব তাকে নিয়ে তোলপাড়। হ্যাঁ, উনি নিজেও খুব এক্সাইটেড, ইমোশনালি মুভড এবং স্বাভাবিক যে মাত্র নোবেল বাংলাদেশের প্রথম ব্যক্তি। তো ওই সময় বিমান বাহিনীর প্রধান ওনাকে ফোন করে কুশলাদি বিনিময় করে যে অনুরোধ করলেন যে দেশের এই অবস্থায় আপনি যদি দায়িত্বভার গ্রহণ করতেন ভালো হতো। উনি রাজি হননি। ওই বয়সে ওইরকম একটা সিচুয়েশনে রাজি হননি। কাজেই এই যে এখন যে উনি টেক ওভার করেছে, উনি কিন্তু নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে, প্রত্যেকটা ইন্টারভিউতে বলছে যে না, হি ইজ নট দ্যাট কাইন্ড অফ ম্যান যে এটাকে ইচ্ছে করে প্রলং করবে। কিছু কিছু বেসিক কাজ আছে যেগুলি সংস্কার করতেই হবে, উনি বলেছেন, এবং সংস্কার কাজগুলো চলছে আপাতত, তাই না, মোটামুটি প্রসেস হচ্ছে, আর একটু সময় নিচ্ছে। তা আমি বলতে চাই যে অন্যান্য উপদেষ্টাদের ব্যাপারে আমার ধারণা নেই, কিন্তু এইটা আমি একজন সাক্ষী হিসেবে বলছি ইতিহাসের, যে ওনার প্রতি আস্থা রাখা উচিত। এবং বিএনপি একটা ভালো কাজ যেটা আমি বলবো করেছে, সরি জাস্ট এক সেকেন্ড নিচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট করে বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। 17 বছর একটা দল নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারপরে ধৈর্য সহকারে যে এই কথাটা বলেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, এবং এই সরকার যেন ব্যর্থ না হয় সেদিকে সব রাজনীতিবিদদের প্রতি অনুরোধ রইল। মাহমুদা হাবিবা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি 30 সেকেন্ডের মধ্যে যদি কিছু বলতে চান। ভাইয়ার কথার প্রসঙ্গে আমি বলছি, কোনো ধরনের নিরাপত্তাহীনতায় বিএনপি ভুগছে না, কিংবা দ্বিধাদ্বন্দ্বে কিংবা আস্থার অভাব নাই আমাদের এই সরকারের প্রতি। দেখুন, নির্বাচনমুখী একটা দল বিএনপি কোনো ক্ষমতা ছিনিয়ে নেওয়া, ভোটাধিকার হরণ করার দল না। বিএনপি 18 বছর সংগ্রামী করেছে এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। ফলে এই কথাটা বলা বা স্মরণ করিয়ে দেওয়া কিংবা সময়ে এই কথাটা উচ্চারণ করাটা আমাদের দায়িত্ব। আমরাও বুঝি সংস্কার একটা প্রসেস, এবং এইটার যতটুকু সময় দরকার, যেটা বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন, সেটা আমাদের দিতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম নির্বাচন হচ্ছে সেই এভিনিউ, যে এভিনিউ আলটিমেটলি এই জাতিকে উঠতে হবে এবং এই দেশকে উঠতে হবে, যেখানে ফেয়ার অ্যান্ড মানে আপনার এমন একটা নির্বাচন হবে যেটা ইনক্লুসিভ এবং ফেয়ার। এই নির্বাচনের জন্য দাবি নয়, এটা বিএনপি যেহেতু এই দলটাই নির্বাচনমুখী, এটা আমাদের দায়িত্ব, এবং দায়িত্ব হিসেবে বিএনপি এটা বারবার স্মরণ করে দেয়। যে প্রতিটি রাজনীতি দলের উদ্দেশ্য কিন্তু হলো গণতান্ত্রিক পন্থায় একটা নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করবে এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। এটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু উনিও বলেছেন যে আলটিমেট সলিউশন কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট। সো আমি আশা করি বিএনপি যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আসলে একদমই সময় নেই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।